Hello everyone and welcome back. This class is for 4th sem batch. মাঝখানে অনেকগুলো দিন প্রায় 7-8টা দিনই কোনো ক্লাস আপলোড করিনি আমি। তোরা নিজেরা বুঝিস যে কেন আপলোড করা হয়নি, আমি জানিয়েছিলাম। একটা প্রবলেম চলছিল যে পরীক্ষা কিভাবে হবে, এমসিকিউ না লং প্যাটার্ন বা নর্মাল প্যাটার্ন কিভাবে হবে, এই নিয়ে একটা সমস্যা চলছিল। অনেকে যে ধারণাটা ছিল যে পরীক্ষা হয়তো এবছর হবেই না, সেকেন্ড সেম 4th সেম, আমাদের হয়তো কনফিউশন কাজ করছিল অনেকে যে পরীক্ষা না দিয়ে হয়তো পরের সেমে আমরা উঠে যাব। সেটা আমি প্রথম থেকে বলে এসেছিলাম যে এই ভ্রান্ত ধারণায় থাকিস না, এই ভুল ধারণায় থাকিস না, পরীক্ষা হবেই। সেটা প্রথম থেকে বলে এসেছিলাম, প্রিপারেশন রাখ এবং পরীক্ষা হবে, এবার বুঝতে পারছিস। এবং নেক্সট আজকের ক্লাস তো আমরা করবোই, তার আগে কিছু জিনিস, কিছু ডাউট ক্লিয়ার করে দেওয়া দরকার, কিছু কনফিউশনস যেগুলো মাথার মধ্যে আছে, কিছু আতঙ্ক, কিছু ভয় তৈরি হয়ে গেছে এমসিকিউ নিয়ে। লেট মি ফার্স্ট ক্লিয়ার ওয়ান থিং, এমসিকিউ এটা কত বড় ব্লেসিং, ইউ ক্যান নট ইভেন গেস ইট। এই মুহূর্তে এটা আন্দাজ করতেও পারছিস না যে এমসিকিউটা কত বড় একটা ব্লেসিং। বিলিভ মি, পরীক্ষাটা দেওয়ার পরে ইউ উইল রিয়েলাইজ দিস, অ্যান্ড তখন মনে হবে যে বাকি দুটো সেম মানে 5th আর 6th সেমও যদি এমসিকিউ হতো কত ভালো হতো। তার কারণ ভেবে দেখবি, আমাদের ইংলিশ অনার্সের স্টুডেন্টদের, শুধু ইংলিশ অনার্স নয়, লিটারেচারের স্টুডেন্টদের সবচেয়ে বেসিক যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে লং কোয়েশ্চেন। প্রথম কথা, লং কোয়েশ্চেন যারা নিজেরা লিখতে পারে না তাদেরকে মেমোরাইজ করতে হয়, মুখস্থ করা, সেটাকে ঠিকঠাক নামানো, ইভেন সেখানে স্পেলিং মিস্টেক, বইয়ের নামে আন্ডারলাইন করা, ক্যাপিটাল লেখা, গ্রামাটিক্যাল মিস্টেক, এবং তারপরেও যদি ব্রিলিয়েন্টলি সেটাকে আমি খাতায়, আমার পরীক্ষার খাতায় তুলে ধরি, তা সত্ত্বেও কিন্তু সেখানে 10-এর মধ্যে 6, 6.5, দিস ইজ ম্যাক্সিমাম। এবার ভেবে দেখবি, 3টে লং নোট পরীক্ষায় লেখা মানে 18-19 হচ্ছে ম্যাক্সিমাম, সেখানে 30-এর মধ্যে, এর বেশি কিন্তু আমার পাওয়া সম্ভবপর ছিল না। এরপরে এমসিকিউ মানে সেখানে কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, 40 আউট অফ 40, দ্যাট ইজ অলসো টেকনিক্যালি পসিবল। টেকনিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি দ্যাট ইজ অলসো পসিবল, দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিং। এবারে নেগেটিভ দিকে যাস না, কঠিন কোয়েশ্চেন হবে, নেগেটিভ দিকে গেলে তো সব কিছু পৃথিবীতে নেগেটিভ। জাস্ট ট্রাই টু থিঙ্ক ইট ইন এ পজিটিভ ম্যানার। যদি আমরা ভালো করে পড়ি, ভালো করে উত্তর দিই, 40 আউট অফ 40 পসিবল। নেক্সট এবারে যেটা হয় যে স্যার যেগুলো আমরা পড়ে নিয়েছি অলরেডি, ধরুন ড্রাই সেপ্টেম্বর, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, ইলিয়াড, ওডিসি, ধরুন এইগুলো, সরি ওডিসি নয়, ওইডিপাস, সে এইগুলো কীভাবে আমরা এমসিকিউ জন্য প্রিপারেশন করবো, কারণ আমরা তো এতদিন এগুলো শর্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম কি লংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। মাথায় রাখবো আমরা, প্যাটার্ন এমসিকিউ হোক, 2 নম্বর হোক, 1 নম্বর হোক, 5 নম্বর হোক, 10 নম্বর হোক, যখনই কোনো একটা টেক্সট আমরা পড়ছি, সেই টেক্সটটাকে কিন্তু সেভাবেই পড়তে হবে। টেক্সট পড়ার কোনো প্যাটার্নে চেঞ্জ হবে না। কারণ আমাকে ধর আজকে ইলিয়াডের বুক 1 আমাদের সিলেবাসে আছে, তো এবার আমরা যখন ইলিয়াড বুক 1 পড়বো, সেখান থেকে এমসিকিউ হোক কি 2 নম্বর হোক কি 5 নম্বর হোক কি 10 নম্বর হোক, আমার স্টোরিটা তো কোনোটাই জানতে হবে, তাই না? তো সেই স্টোরিটা আমরা জেনে রেখেছি। যেমন ধর এই যে ঘোস্টের আমরা ইন্ট্রোডাকশন আলোচনা করেছি, ক্যারেক্টারিস্টিক বা ক্যারেক্টার্সগুলো আলোচনা করেছি, তার সঙ্গে আমরা আলোচনা করেছি টাইটেলের সিগনিফিকেন্স, তারপরে আমরা আলোচনা করেছি ফার্স্ট অ্যাক্টের যে সামারিটা, তাই তো? এবারে ধর এখানে আমরা ধর এমসিকিউ আকারে প্রিপেয়ার তো করে নিই, কারণ তখন অবধি আমি জানতাম না যে এমসিকিউ আকারে পরীক্ষা হবে। যখন লাস্ট ক্লাস আমরা অ্যাক্ট 1-এর সামারিটা করেছিলাম, তখন আজকে আমরা জানছি যে এমসিকিউ পরীক্ষা হবে। কী কী ধরনের কোয়েশ্চেন হতে পারে, লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লেট আস ট্রাই টু গেস। যেমন ধর প্রথমেই যে কোয়েশ্চেনটা হবে, যে ধর যে জেকব এংস্ট্র্যান্ড যে পরিকল্পনাটা করছিল, যে রেস্ট হাউসটা বানাবে বলে ঠিক করছিল ম্যারিনার্সদের জন্য, তার নাম কি ভেবে দেখেছিস এবারে? এবং সেটাও আবার অপশন থাকবে, সিম্যান্স হোম। যে অরফানেজটা বানানো হচ্ছিল, কে বানাচ্ছিলেন সেই অরফানেজটা? অবভিয়াসলি মিসেস অ্যালভিং। কার উদ্দেশ্যে বানাচ্ছিলেন? তার যে ডেড হাজব্যান্ড ক্যাপ্টেন অ্যালভিং। কি নাম ছিল? অ্যালভিং অরফানেজ। ভেবে দেখবি একবার, সেই অ্যালভিং অরফানেজে জেকব এংস্ট্র্যান্ড কী ভূমিকায় পালন করছিল? তাকে কার্পেন্টারের ভূমিকা দেওয়া হয়েছিল। এটা মিউচুয়াল প্রজেক্ট ছিল। কে হেল্প করছিল মিসেস অ্যালভিংকে? প্যাস্টার ম্যান্ডাস। জাস্ট ভেবে দেখবি, মিসেস অ্যালভিং তার সন্তানকে, ওসওয়াল্ড অ্যালভিংকে কোথায় পাঠিয়েছিলেন বোর্ডিং স্কুলে পড়াশোনা করার জন্য? প্যারিসে। তো ইম্যাজিন করতে পারছিস কত সোজা কোয়েশ্চেন হবে। বা যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয়, কখন এটা লেখা হয়, কখন এটা ফার্স্ট মঞ্চস্থ করা হয়, এটা জনরাটা বা টাইপটা কি? বা ধরো আরও হতে পারে যে সেখানে যে সিম্যান্স হোম তিনি খুলতে চাইছিলেন, জেকব এংস্ট্র্যান্ড সেখানে মেয়েকে কোন ভূমিকায় চাইছিলেন? আচ্ছা, প্যাস্টার ম্যান্ডাসের
মিসেস অ্যালভিংয়ের কী ধরনের বই পড়া নিয়ে আপত্তি ছিল, প্রোগ্রেসিভ রিডিং মনে করে দেখবি একবার, কত কোয়েশ্চেন বেরোবে, বুঝতে পারছি জায়গাগুলো আমি কী বলছি। বা ধরো কার মতে মা হিসাবে আইডিয়াল নন মিসেস অ্যালভিং, প্যাস্টা ম্যান্ডাসের মতে, ভেবে দেখেছি লক্ষ্য করে। এই হচ্ছে কোয়েশ্চেন, এবং প্রচুর কোয়েশ্চেন বেরোবে, এরকম প্রচুর কোয়েশ্চেন বেরোবে। যতগুলো আমরা দেখেছি এখানে, গিলটি লেডেন মাদার মিসেস অ্যালভিং কার মতে, বুঝে গেছে কতগুলো আমি কী বলছি। মিসেস অ্যালভিং তার ছেলের মধ্যে কার কোয়ালিটি বিন্দুমাত্র চাননি, অবভিয়াসলি তার হাজব্যান্ড ক্যাপ্টেন অ্যালভিংয়ের। ক্যাপ্টেন অ্যালভিং কোন রোগে মারা গিয়েছিলেন, রেজিনা ইংস্ট্যান্ডের যে বায়োলজিক্যাল ফাদারকে, পিতৃ পরিচয়, তার আসল বায়োলজিক্যাল ফাদারকে, তার মায়ের নাম কি, এই ধরনের কিন্তু প্রচুর এমসিকিউ কোয়েশ্চেন হবে। সো নাও লেট মি রাদার তোদেরকে একটুখানি আমি এই জায়গাটা পুরোপুরি নিশ্চিন্ত করি, এমসিকিউ ইজিয়েস্ট হবে, চাপের কোনো জায়গা নেই। কারণ টেক্সটের বাইরে তোমার কিছু পড়বে না, গল্পের বাইরে তোমার কিছু থাকবে না, তাই নয় কি? এবার তুই ভেবে দেখ ইলিয়াড থেকে কত কোয়েশ্চেন হতে পারে, ভেবে দেখ এবার বুক ওয়ানের টাইটেলটা কি, প্রচুর কোয়েশ্চেন আছে। এরকম ধরনের ওইডিপাস থেকে হবে, এরকম ধরনের ক্যাপ্টেন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে হবে। সুতরাং যেভাবে আমরা পড়ছি ঠিক সেভাবে আমরা পড়বো, এবং প্রত্যেকটা টপিক যেগুলো হয়ে গেছে আমাদের, যেমন ইলিয়াড, ওইডিপাস, ড্রাই সেপ্টেম্বর থেকে শুরু করে, যেমন ড্রাই সেপ্টেম্বর থেকে তো কোয়েশ্চেন ধর, যে জিজ্ঞেস করে যে কোন সিটিতে হচ্ছিল, কোন দিনে হচ্ছিল, কতদিন বৃষ্টিহীন পরিবেশ ছিল, টাইটেলটা কী অর্থে ইউজ হয়েছে, লিটারাল না সিম্বলিক অর্থে, বোঝা গেছে? এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি দেবো এমসিকিউ, আমরা স্টাডি মেটেরিয়ালস দেবো, গল্পগুলো যেভাবে পড়ছি আমরা সেভাবেই পড়বো, ঠিক যেভাবে আমরা ঘোস্ট পড়ছিলাম, অ্যাক্ট 1 আমরা সামারি করেছিলাম, আমরা কিন্তু সেইভাবেই অ্যাক্ট 1-এর সামারি পরে আজকে অ্যাক্ট 2 দেখবো, অ্যাক্ট 3 দেখবো, এবং এইভাবেই আমরা গ্লাস ম্যানেজারি, রাইনোসারাস এইভাবেই করবো আমরা, নিয়ে আমরা সেখান থেকে স্টাডি মেটেরিয়ালসগুলো রাখবো। কতটা ইজি ভেবে দেখ, কোনো কিছু মেমোরাইজ করতে হবে না, কোনো কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট বারবার করে রিডিং পড়া, এমসিকিউগুলোকে চোখ বোলানো, এবং বারবার করে গল্পটা সম্বন্ধে একটা ধারণা তৈরি করা, যে কোনো যেন কোয়েশ্চেন সেখান থেকে আসলে নিজেকে প্রিপেয়ার রাখতে পারি। এটা অত্যন্ত ইজি প্যাটার্ন। আর সবচেয়ে বড় কথা, যাই কিছু ঘটুক না কেন সেটাকে একটা অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে হবে। বিলিভ মি, যার নাম্বার কম আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে, এটা কিন্তু একটা অপরচুনিটি। এখানে এসজিপি, সিজিপিকে তুলে নেওয়ার একটা বিরাট অপরচুনিটি। কারণ ওই জায়গায় যে প্যাটার্ন আমাদের ছিল, সেখানে 32, 33 যে প্রিপারেশনই পাওয়া যেত, আউট অফ 50 বলছি আমি, সেই প্রিপারেশন নিয়ে কিন্তু এখানে 40 অবধি পাওয়া যাবে, 40 ক্রস করে নেওয়া যাবে। ভেবে দেখেছি এই অপরচুনিটি কিন্তু পাবো না। তুমি যত ভালোই পড়াশোনা করো, যতই মন দিয়ে পড়ো, যত সুন্দরীভাবে তুমি খাতায় লেখো না কেন, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল ফর এনি স্টুডেন্ট টু গেট 42, 43, 44 আউট অফ 50। বুঝতে পারছি আমি কথাটা কী বলছি? ওই প্যাটার্নে আমাদের, কিন্তু এই প্যাটার্নে ইভেন 48, 49 আউট অফ 50, টেকনিক্যালি 50 আউট অফ 50, দ্যাট ইজ অলসো পসিবল। সো গ্র্যাব দিস অপরচুনিটি। এইভাবে নেগেটিভ ভাবনা চিন্তায় ব্যস্ত হয়ে পড়িস না, ভয়ের মধ্যে চলে যাস না। যেভাবে প্রিপেয়ার করতে বলছি সেভাবে প্রিপেয়ার কর, রেসপন্সিবিলিটি সেটা আমাদের, তোদেরকে গাইড করার, কীভাবে দেবো কোয়েশ্চেন, স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা, এমসিকিউ কোয়েশ্চেন প্রদান করা, সেগুলো আমার রেসপন্সিবিলিটি, বা যে যার কাছে পড়িস তাদের রেসপন্সিবিলিটি। অবশ্যই টিচাররা তাদের নিজেদের রেসপন্সিবিলিটি নিয়ে যথেষ্ট সচেতন, প্রত্যেকের কথা বলছি আমি। সুতরাং ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। যখনই কোনো মেটেরিয়াল আমরা পাচ্ছি, যেভাবে আমাদের পড়তে গাইড করা হচ্ছে, সেই জিনিসটা যেন আমরা ফলো করি। ক্লিয়ার হচ্ছে আমি কথাটা কী বলছি? নাও লেট আস কাম টু দ্য সেকেন্ড অ্যাক্ট। অ্যাক্ট 1 আমাদের হয়েছিল, আশা করবো অ্যাক্ট 1-এর যে ইনফরমেশনসগুলো, পয়েন্টসগুলো, সেগুলো নিয়ে কোনো ডাউট নেই, বা আমরা যেগুলো অলরেডি ডিসকাস করেছি, ধর আমরা ইন্ট্রোডাকশন পোর্শন থেকে টাইটেল, ক্যারেক্টার্স, জনরা, মঞ্চস্থ কখন করা হয়, লেখা কখন হয়, এগুলো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এবং অ্যাক্ট 1 আমরা কী কী দেখেছিলাম নিশ্চয়ই দেখবি, সেটাকে আবার এপিসোডে আমরা ভাগ করেছিলাম। যেমন অ্যাক্ট 1-এ আমরা প্রথমে দেখেছিলাম জেকব ইংস্ট্যান্ড ক্যাপ্টেন অ্যালভিংদের বাড়িতে আসছে। কোথায় নাটকটা ঘটছে নিশ্চয় মনে আছে? প্রথমে একটা গার্ডেন অফ দ্য অ্যালভিংস, অ্যালভিংদের পরিবারের যে বাড়ি, সেই বাড়ির গার্ডেনে। এবং সেখানে কে আসছে? জেকব ইংস্ট্যান্ড আসছে তার মেয়ের সাথে দেখা করতে, রেজিনা ইংস্ট্যান্ডের সঙ্গে দেখা করতে। যদি জাস্ট একটু মনে করি দিই কী হয়েছিল ফার্স্ট অ্যাক্টটাতে। এবং তার আসল উদ্দেশ্য ছিল মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যাওয়া। সেই যে সিম্যান্স হোম নামে একটা রেস্ট হাউস ওপেন করার একটা পরিকল্পনা নিয়েছে ম্যারিনাসদের জন্য, সেখানে মেয়েকে সে ইউজ করতে চায় অ্যাজ এ প্রস্টিটিউট। কারণ তার আসল উদ্দেশ্য হচ্ছে সেটা সিম্যান্স হোম নয় বা রেস্ট হাউস নয়, সেটা ব্রথেল হিসাবে তার অর্গানাইজ করাটা উদ্দেশ্য ছিল। অ্যান্ড অ্যাজ রেজিনা ইংস্ট্যান্ড ডেভেলপড ইন্টু এ ভেরি বিউটিফুল অ্যাট্রাকটিভ লেডি, সো ইট ওয়াজ দ্য ডিজায়ার অফ জেকব ইংস্ট্যান্ড টু ইউটিলাইজ দিস লেডি অ্যাজ এ প্রস্টিটিউট, এবং সেই কারণে এসেছিল। এবং সেখানে ঢুকতে দেয়নি,
জেকব ইংস্ট্যান্ডকে রেজিনা ইংস্ট্যান্ড নিশ্চয়ই মনে আছে, এবং কেন ঢুকতে দেয়নি তার রিজন আমরা দেখেছিলাম। জেকব ইংস্ট্যান্ড ওয়াজ এ ড্রাঙ্কার্ড, হি ওয়াজ নট লুকিং পারফেক্ট, হি ওয়াজ নট লুকিং প্লেজেন্ট, হি ওয়াজ লুকিং আনপ্লেজেন্ট, রাফ, কোর্স, অ্যান্ড তারপর আবার বৃষ্টি ভেজা ছিল, ড্রেঞ্চড হয়েছিল, অ্যাজ এ রেজাল্ট অফ ইট হি ওয়াজ নট লুকিং প্রেজেন্টেবল, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই রেজিনা ইংস্ট্যান্ড স্টপড জেকব ইংস্ট্যান্ড ফ্রম এন্টারিং দ্য হাউস। ক্লিয়ার হয়েছে? এরপরে জেকব ইংস্ট্যান্ড চলে যায় এবং সেই সময় ঢুকতে দেখি আমরা কাকে? প্যাস্টার ম্যান্ডাসকে। পুরো জায়গাটা মনে করে নে কী কী পেয়েছি আমরা, একদম এমসিকিউ ওয়াইজ আন্ডারলাইন করে রাখবি। প্যাস্টার ম্যান্ডাসে আসার উদ্দেশ্য কী ছিল নিশ্চয়ই মনে আছে? ওই যে ক্যাপ্টেন অ্যালভিং অরফানেজ, যে অরফানেজটার ওপেনিং হওয়ার কথা পরের দিন, মানে যেদিন নাটকটার গল্পটা শুরু হচ্ছে তার পরের দিন, এবং সেইখানে সেই বিষয় নিয়ে সেই ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করার জন্য প্যাস্টার ম্যান্ডাস এসেছিল। কারণ এই ক্যাপ্টেন অ্যালভিং অরফানেজটা অবশ্যই মিসেস অ্যালভিং সেটাকে বানাচ্ছেন, তার পয়সা দিয়ে বানাচ্ছেন, কিন্তু তাকে সহায়তা করছে পুরো দস্তুর কিন্তু প্যাস্টার ম্যান্ডাস, এবং সেই প্যাস্টার ম্যান্ডাস সেই ক্যাপ্টেন অ্যালভিং অরফানেজের নিয়ে ডিসকাশন করার জন্য এসছে। ক্লিয়ার হচ্ছে? এবং আসার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে সেই কিন্তু রেজিনা ইংস্ট্যান্ডকে একটা অ্যাডভাইস দিয়েছে, নিশ্চয়ই মনে আছে কি অ্যাডভাইসটা? যে অবভিয়াসলি ইয়োর ফাদার ইজ নাও ওল্ড, হি ইজ এ ম্যান গিভেন টু ড্রিঙ্কিং, সো ইট ইজ নাও ইয়োর ডিউটি টু গিভ কোম্পানি টু ইয়োর ফাদার। বাবাকে এই বয়সে তুমি কোম্পানি দাও, বাবাকে এই রকম একটা জঘন্য অভ্যেস থেকে বেরিয়ে আসতে সাহায্য করো। এবং সেই অ্যাডভাইস অবভিয়াসলি প্যাস্টার ম্যান্ডাস ওয়াজ এ রিলিজিয়াস মাইন্ডেড পার্সন, হি ওয়াজ এ ক্লার্জিম্যান, ন্যাচারালি সে মেয়েকে তার বাবার সঙ্গে থাকার পরামর্শ দেবে এবং সেই পরামর্শই দিল। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা দেখলাম কি না, প্যাস্টার ম্যান্ডাস জানালো যে আমি দেখা করতে এসেছি মিসেস অ্যালভিংয়ের সঙ্গে, সেই অনুযায়ী রেজিনা ইংস্ট্যান্ড মিসেস অ্যালভিংকে ডাকতে ভেতরে পৌঁছলো। এবং তখন যখন প্যাস্টার ম্যান্ডাস স্টেজে একা ছিল, কিছু কিছু বইয়ের দিকে তার নজর গেল, যে বইগুলো দেখে সে কিন্তু চমকে গিয়েছিল, কারণ বইগুলো একটু অ্যাডভান্স, একটু প্রোগ্রেসিভ, যেগুলো আমরা বলি, যেগুলো হয়তো সেই ট্র্যাডিশনাল কনভেনশনাল আইডিওলজিকে ফলো করে না, বা রিলিজিয়ানের বাইরে বেরিয়ে এসে একটুখানি আনকনভেনশনাল, একটুখানি প্রোগ্রেসিভ, যেগুলো বলি অ্যাডভান্সড রিডিং, অ্যাডভান্সড বুক যেগুলো। সো অবভিয়াসলি হি ওয়াজ ভেরি শকড, অ্যান্ড ওয়েন হি কেম টু নো দ্যাট এই বইগুলো অ্যাকচুয়ালি মিসেস অ্যালভিং পড়েন, তিনি অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছিলেন, এবং মিসেস অ্যালভিংকে তিনি কিন্তু অ্যাডভাইসও দিয়েছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ম মেনে চলতে হয়। সমাজে যদি প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছে মতন কাজ করতে শুরু করে, এইভাবে কিন্তু হিউম্যান সোসাইটি থাকতে পারে না বা টিকে থাকতে পারে না। নিশ্চয়ই মনে হয় জায়গাটা, আমি মনে করে দিচ্ছি কোন জায়গাটা দেখবি, ওই যে মাই ডিয়ার মিস অ্যালভিং, দেয়ার আর মেনি ওকেজনস ইন লাইফ ওয়েন ওয়ান হ্যাজ টু রিলাই অন দ্য ওপিনিয়ন অফ আদার্স। মনে পড়ছে? দ্যাট ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তো এই নিয়ে আলোচনা হলো, আলোচনা হওয়ার পরে তারা শুরু করলো ইন্স্যুরেন্স নিয়ে কথা বলা। ইন্স্যুরেন্স করার পক্ষপাতী কে ছিলেন? দেখ, এগুলো এমসিকিউ। ইন্স্যুরেন্স করার পক্ষপাতী কে ছিলেন? অবভিয়াসলি মিসেস অ্যালভিং, কারণ স্বাভাবিক কথা, ইন্স্যুরেন্স কী উদ্দেশ্য করে, যে এত খরচা করে যে অরফানেজ বানানো হয়েছে, কোনো কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বা অন্য কোনো রিজনে যদি সেটাতে ক্ষয়ক্ষতি হয় বা সেটায় কোনো প্রবলেম হয়, যাতে করে ইন্স্যুরেন্সের পয়সায় সেটা মেরামত করা যায় বা সেটা ঠিকঠাক করা যায়, এটাই তো ইন্স্যুরেন্সের ভূমিকা। বাট প্যাস্টার ম্যান্ডাস ওয়াজ নট ইন সাপোর্ট অফ দিস ইন্স্যুরেন্স। এখন আবার কোয়েশ্চেন, যে কেন তিনি সাপোর্টে ছিলেন না? কারণ তার মতামত ছিল যে ঈশ্বরের যে অরফানেজ, মানে তো অনাথ আশ্রম, তো অবভিয়াসলি এটা একটা পুণ্যের কাজ, এটা একটা ভালো কাজ, তার মানে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার মতন কাজ। তাহলে এইরকম ভালো কাজ কেউ যখন করে, সেখানে মানুষকে নিশ্চিন্তে থাকতে হয়, এইরকম ভালো কাজ ঈশ্বর কখনো সেই কাজকে নষ্ট করবেন না বা সেই কাজে কোনো বিঘ্ন ঘটাবেন না। এবং তার আরও আশঙ্কা ছিল যে সে একজন রিলিজিয়াস মাইন্ডেড পার্সন, সেই অঞ্চলের সে একজন ক্লার্জিম্যান, এরপরে যদি সে এই বিল্ডিংয়ের ইন্স্যুরেন্স করায়, সেখানে পাশাপাশি সবাই জানে যে প্যাস্টার ম্যান্ডাস এই ক্যাপ্টেন অ্যালভিং অরফানেজের একজন মানে মিসেস অ্যালভিংকে বারবার করে সাহায্য করছে, মিউচুয়াল তার একটা চেষ্টা আছে এইটা দাঁড় করানোর পেছনে, তাকে কথা শুনতে হবে, তাকে লোকে উল্টোপাল্টা কথা বলবে, তাকে লোকে বলবে ঈশ্বরের প্রতি আস্থা নেই, এবং এই কারণে সে কিন্তু চাইছিল না ইন্স্যুরেন্সটা হোক। এটা এপিসোড হয়ে গেল। এবং এই ইন্স্যুরেন্স হতে হতে কথা উঠলো তোমার ওসওয়াল্ড অ্যালভিংকে নিয়ে। সেখানে আমরা দেখলাম ওসওয়াল্ড অ্যালভিং সম্বন্ধে নিজের মতামত প্রকাশ করছেন প্যাস্টার ম্যান্ডাস, এবং মা হিসাবে, স্ত্রী হিসাবে দুটোতেই মিসেস অ্যালভিং কৃতকার্য নন, অকৃতকার্য, সেই কথাটা কিন্তু আমরা বলতে দেখলাম প্যাস্টার ম্যান্ডাসকে। কারণ প্যাস্টার ম্যান্ডাস কোনো ব্যাপারটা জানতেন না। প্যাস্টার ম্যান্ডাস ওয়াজ নট অ্যাওয়্যার অ্যাবাউট দ্য ডিজিজ অফ ক্যাপ্টেন অ্যালভিং। প্যাস্টার ম্যান্ডাস ওয়াজ নট অ্যাওয়্যার অ্যাবাউট দ্য ইমোরাল লাইফ লেড বাই ক্যাপ্টেন অ্যালভিং। হি ওয়াজ অলসো নট অ্যাওয়্যার অ্যাবাউট দ্য প্যারেন্টেজ অফ রেজিনা ইংস্ট্যান্ড। কোনো ব্যাপার নিয়ে কিন্তু কোনো তথ্য ছিল না প্যাস্টার ম্যান্ডাসের কাছে।
তাহলে ন্যাচারালি যদি ক্যাপ্টেন অ্যালভিং সম্বন্ধে প্যাস্টার ম্যান্ডাসের কাছে কোনো তথ্য না থাকে, তাহলে নিশ্চয়ই তার মনে হবে যে স্ত্রী হিসাবে যথাযথ কাজ করেননি ক্যাপ্টেন অ্যালভিংয়ের স্ত্রী মিসেস অ্যালভিং। তাকে 1 বছর মাথায় ছেড়ে চলে এসছেন, সন্তানকে দূরে পাঠিয়ে দিয়েছেন। ন্যাচারালি যদি আমরা কোনো রিজন না জানি, কোনো সিক্রেটটা না জানি, এবং যদি দেখি কোনো স্ত্রীকে যে হাজব্যান্ডকে ছেড়ে চলে যাচ্ছে বিয়ের 1 বছরের মাথায়, বা নিজের সন্তানকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ন্যাচারালি আমাদের মধ্যে ধারণা জন্মাবে যে অ্যাজ এ মাদার অর অ্যাজ এ ওয়াইফ শি ইজ নট এ পারফেক্ট লেডি, শি ইজ নট অ্যান আইডিয়াল মাদার নর অ্যান আইডিয়াল ওয়াইফ, ন্যাচারালি। বাট যখন এরকম কথাবার্তা হচ্ছিল, ফার্স্ট অ্যাক্টে আমরা দেখেছি মিসেস অ্যালভিং কিন্তু গোটা সিক্রেটটা, each and every secret, the secret regarding the death of Captain Alving, the secret regarding the parentage of Regina Engstrand, the relationship between Joanna Engstrand, short question মাথায় রাখবি, Regina Engstrand এর মায়ের নাম, Joanna Engstrand and Captain Alving, তাদের যে রিলেশনশিপটা, তার সঙ্গে সিফিলিস ডিজিজ কেন পাঠিয়েছি প্যারিসে, ইচ অ্যান্ড এভরি, কেন 1 বছরের মাথায় আমি চলে গিয়েছিলাম, each and every secret was revealed by Mrs. Alving. And when Pastor Manders came to know about all these secrets, he was absolutely astonished. He was shocked and he was bewildered. মানে আশা করেনি, ভাবতেই পারেনি যে এরকম ঘটনা কিন্তু সে ঘটবে বা এরকম ঘটনা শুনতে হবে তাকে। এবং লাস্টে এই অ্যাক্ট 1 একদম শেষ দিকে আমরা দেখেছিলাম, মনে রাখবি, যেখানে রেজিনা ইংস্ট্যান্ড এবং ওসওয়াল্ড অ্যালভিংয়ের মধ্যে আমরা কিন্তু একটা ঘনিষ্ঠতা দেখছিলাম। যে রুমে প্যাস্টার ম্যান্ডার্স ছিল আর তার সঙ্গে মিসেস অ্যালভিং গল্প করছিলেন, তার পাশের রুমে কিন্তু ওসওয়াল্ড অ্যালভিং আর রেজিনা ইংস্ট্যান্ডের কিন্তু একটুখানি ক্লোজ কনভারসেশন আমরা শুনছিলাম। কারণ রেজিনা ইংস্ট্যান্ড আর ওসওয়াল্ড অ্যালভিং এদের তো আর অ্যাকচুয়াল সিক্রেটটা জানা নেই যে এরা হচ্ছে স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার, মানে তাদের যে একই বাবার সন্তান তারা, ইট ওয়াজ নট নোন টু আইদার অফ দেম। সো ন্যাচারালি দে ওয়ার অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইচ আদার। এই সিক্রেটটা কে জানতেন? মিসেস অ্যালভিং। তো মিসেস অ্যালভিং যখন তাদের এই ক্লোজ কনভারসেশনটা শুনলেন, সাডেনলি শি রিয়াক্টেড ইন এ ভেরি স্ট্রেঞ্জ ম্যানার। তিনি ঘোস্ট বলে চেঁচিয়ে উঠছেন, এবং কেন ঘোস্ট বলে চেঁচিয়ে উঠছেন সেটাও নিশ্চয়ই মনে আছে। কারণ ঠিক আজকে প্রেজেন্টে যেমন রেজিনা ইংস্ট্যান্ড আর ওসওয়াল্ড অ্যালভিংয়ের এই কনভারসেশন তিনি শুনছেন, এক্স্যাক্টলি এইরকম তিনি কনভারসেশন শুনতে অভ্যস্ত ছিলেন। কার সঙ্গে? কাদের মধ্যে? রেজিনা ইংস্ট্যান্ডের মাদার জোয়ানা ইংস্ট্যান্ড আর তার হাজব্যান্ড ক্যাপ্টেন অ্যালভিং। ব্যাপারটা বুঝতে পারছিস? মানে ঠিক এই জিনিস আমার জীবনে আগে ঘটেছে, আমার জীবনকে শেষ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। আবার এত বছর পরে সেই একই জিনিস কিন্তু আমাকে যেন আক্রান্ত করে বেড়াচ্ছে, আমাকে যেন তাড়া করে বেড়াচ্ছে। তার মনেই হলো না যে এই কনভারসেশনটা রেজিনা ইংস্ট্যান্ডের সঙ্গে তার সন্তান ওসওয়াল্ড অ্যালভিংয়ের হচ্ছে। শি রাদার স্টার্টেড বিলিভিং দ্যাট দিস ওয়াজ দ্য কনভারসেশন, যেটা হচ্ছে কার সঙ্গে? না, ক্যাপ্টেন অ্যালভিংয়ের সঙ্গে জোয়ানা ইংস্ট্যান্ডের। এখান থেকে দেখ ঘোস্টের ব্যাপারটা কিন্তু শুরু হচ্ছে, যে অতীত তাকে যেন তাড়া করে বেড়াচ্ছে। তার অতীতের দুর্বিষহ অভিজ্ঞতাগুলো, তার অতীতের যে অ্যাক্সিডেন্টগুলো, সেগুলো যেন অতীতে শেষ হয়ে যায়নি, যেন তার বর্তমানকেও তাড়া করে বেড়াচ্ছে। এই ছিল আমাদের, যদি আমরা বলি, অ্যাক্ট 1-এ যা যা দেখেছি। এবং দেখ একদম আইডিয়াল একজন প্লে রাইট, আইডিয়াল একজন ড্রামাটিস্ট যেরকম করার কথা, ঠিক সেভাবেই অ্যাক্ট 1-এ আমাদের ক্যারেক্টার্সগুলো সম্বন্ধে সমস্ত ইনফরমেশন, অ্যাজ ওয়েল অ্যাজ স্টোরিটা সম্বন্ধে, টাইটেলটা সিগনিফিকেন্স কোন দিক থেকে, সেন্ট্রাল যে প্লটটা কি, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সেটা আমাদেরকে ক্লিয়ার করা হয়েছে। হোপফুলি ফার্স্ট অ্যাক্ট থেকে কারোরই কোনো প্রবলেম নেই। এবার আমরা যেটা করব, ফার্স্ট অ্যাক্ট থেকে এমসিকিউ পোর্শনগুলো দেখ নিজেরাও কিন্তু রেডি করবি, আমি দেবো অবশ্যই, কিন্তু নিজেরা রেডি করলে কি হবে, পড়াশোনাটার প্রতি ইন্টারেস্ট তৈরি হবে। আর একটা কী হবে বলতে কি, কোয়েশ্চেনগুলো সম্বন্ধে আর মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করার কিছু নেই। তো যেমন কীভাবে রেডি করবি বলবি, স্যার এমসিকিউ আমরা নিজেরা রেডি করবো কীভাবে? আমি তোকে বলছি। যেমন ধর এই যে অ্যাক্ট 1টা শুরু করলি, এখানে সিমেন্স হোমটা দেখবি আন্ডারলাইন করিয়েছিলাম। এবার তুই লিখলি যে দ্য রেস্ট হাউস হুইচ ওয়াজ প্ল্যান্ড বাই কী বলে জেকব ইংস্ট্যান্ড, তার নাম হচ্ছে হাইফেন দি লিগল নামটা সিমেন্স হোম। সিমেন্স হোমের তলা দাগ দিলি, এটা একটা পয়েন্ট হয়ে গেল। এটা একটা কোয়েশ্চেন হলো, ওয়াই রেজিনা ইংস্ট্যান্ড ওয়াজ নট অ্যালাউইং জেকব ইংস্ট্যান্ড টু এন্টার দ্য হাউস অফ দ্য অ্যালভিং, দ্য হাউস হোল্ড অফ দ্য অ্যালভিংস। কেন? বিকজ হি ওয়াজ নট লুকিং প্রেজেন্টেবল, he was looking unpresentable, he was looking unpleasant, he was looking absolutely coarse, rough, ungentle, and as a result of it তাকে ঢুকতে দিচ্ছিল না। এটা একটা ইনফরমেশন। কেন এসছিল? what was the reason behind the arrival of Jacob Engstrand? to pursue his daughter, pursue মানে রাজি করানো, নিজের মেয়েকে রাজি করে তাকে নিয়ে যাওয়া তার সঙ্গে সেই সিমেন্স হোমে, তাকে প্রস্টিটিউটের কাজ করানো। বোঝা গেছে? Pastor Manders, what was the advice given by Pastor Manders to
Regina Engstrand, that is obviously you should give company to your old father, it is your moral duty. বুঝতে পারছিস? এইরকম ধরনের কিন্তু লাইন, কোনো এমসিকিউ করতে আসে না, চারটে অপশন, ওই বেবি খেলায় মাতিস না, চারটে অপশনের দরকার নেই, শুধু ইনফরমেশনগুলো। তাহলে দেখ একটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু আমাদের 4-5টা ইনফরমেশন বেরিয়ে যাচ্ছে। এরকম করে ইনফরমেশনসগুলো নিজেরও ট্রাই কর, তার সঙ্গে আমি তো দেবো স্টাডি মেটেরিয়াল। তাহলে হোপফুলি অ্যাক্ট 1 থেকে কোনো রকম কোনো প্রবলেম নেই। মাঝখানে 7-8টা দিন ক্লাস যেহেতু আমাদের বন্ধ ছিল এই সমস্যাগুলোর কারণে, এই কমপ্লিকেশনসগুলোর কারণে, সেহেতু আমরা আবার সেটাকে রিভাইজ করলাম। আর একটা কথা বলে দিই, বিভিন্ন কলেজে ইন্টারনালের যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া হচ্ছে, আমি গ্রুপে তোদেরকে অলরেডি বলেছি কোন কলেজে ইন্টারনালে কী কী দেওয়া হচ্ছে সেটা আমি জানাতে বলেছি। অবভিয়াসলি সেই ডেট অনুযায়ী ইন্টারনালগুলো আমি দিয়ে দেবো এবং সেইভাবে ইন্টারনালগুলো কিন্তু জমা দিবি অবশ্যই, কারণ ইন্টারনাল এবছর ডেট মিস করবি না কোনো মতেই, কারণ স্ট্রিক্ট অর্ডার দেওয়া আছে যে ইন্টারনাল যদি ডেট মিস হয় সেক্ষেত্রে তোর ফাইনাল পরীক্ষা দিয়েও কোনো লাভ নেই, বা ফাইনাল পরীক্ষা হয়তো অ্যালাউডও হবি না, জানিস সেটা তোরা। নাও লেট আস কাম টু দ্য সেকেন্ড অ্যাক্ট। মন দিয়ে দেখবি, একদম আন্ডারলাইন করে করে আমি যাবো, বলে যাবো, সেই জায়গাগুলো আন্ডারলাইন করবি। দেখো, সামারি অফ দ্য সেকেন্ড অ্যাক্ট। দ্য সিন রিমেন্স দ্য সেম। প্রথম কোয়েশ্চেন, এইখানেই প্রথম কোয়েশ্চেন। দ্য সিন রিমেন্স দ্য সেম মানে যেমন দেখবি কিছু কিছু নাটক হয় যেখানে অ্যাক্ট 1 সিন 1 এক জায়গায় মঞ্চস্থ হচ্ছে, অ্যাক্ট 1 সিন 2 আরেক জায়গায়, অ্যাক্ট 2 অন্য জায়গায়। যেমন ম্যাকবেথ দেখবি, ম্যাকবেথ কোনো সিন হয়তো ক্যাসেল অফ ইনভারনেসে হচ্ছে, কোনো সিন আবার দ্য রয়্যাল যে প্যালেস সেখানে হচ্ছে, কোনো সিন আবার ইংল্যান্ডে হচ্ছে, মানে সিনগুলো অ্যাক্টগুলো জায়গাগুলো পাল্টে পাল্টে যায়। কিন্তু এখানে অ্যাক্ট 1 যেখানে মঞ্চস্থ হয়েছে অ্যাক্ট 2 কিন্তু সেখানেই মঞ্চস্থ হচ্ছে। আন্ডারলাইন করবি লাইনটা। অ্যাক্ট 1 কোথায় হয়েছিল? দ্য হাউস হোল্ড অফ দ্য অ্যালভিং ফ্যামিলি, অ্যালভিং পরিবারের যে গৃহস্থালী বা তাদের যে বাড়ি সেখানে। অ্যাক্ট 2 সেখানেই হচ্ছে। দেখো, ইট হ্যাজ নাও স্টপড রেইনিং। দেখ, অ্যাটমসফিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা ভালো করে জানি। ড্রাই সেপ্টেম্বর পড়ার পরে আরও ব্যাপারটা আমাদের সম্বন্ধে, মানে সেই ব্যাপার সম্বন্ধে আরও বেশি কিন্তু আমাদের স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাওয়ার কথা। যে ড্রাই সেপ্টেম্বর আমরা দেখেছি যে গোটা গল্পটাই কিন্তু অ্যাটমসফিয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছে। কারণ যেখানে হিউম্যানিটি নেই, যেখানে কাইন্ডনেস নেই, যেখানে সিম্প্যাথি নেই, যেখানে পিটি নেই, ফেলো ফিলিং নেই, কম্প্যাশন নেই, সেটাকে দেখানো হয়েছে অ্যাকচুয়ালি ড্রাইনেস, মানে মানব জাতির মধ্যে ড্রাইনেস। এক্স্যাক্টলি এখানেও দেখবি প্রথম একটা দেখানো হচ্ছে সারা সময়টা জুড়ে একটা রেইনি অ্যাটমসফিয়ার, মিস্টি, ফগি, মানে কুয়াশাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে, এইরকম একটা পরিবেশ। মানে কোথাও না কোথাও দেখবি পরিবেশের মধ্যে রৌদ্রোজ্জ্বল পরিবেশ নেই, সানি সানশাইন নেই। তার মানে এই যে ডাউটস, কনফিউশনস, বোঝা গেছে, সিক্রেটস, মিস্ট্রি, এই জিনিসটা দেখানো হচ্ছে এই পরিবেশের মধ্যে। নাও লেট আস কাম টু দ্য নেক্সট লাইন। ইট হ্যাজ নাও স্টপড রেইনিং অ্যান্ড মিস্ট অবস্কিওরস দ্য আউটসাইড ল্যান্ডস্কেপ। অবস্কিওরস মানে হিডেন, মানে যেহেতু কুয়াশাচ্ছন্ন পরিবেশ, শুধু বাইরের পরিবেশটা কিন্তু খুব একটা ভালো দৃষ্টিগোচর হচ্ছে না। চারিদিকটা এমন হয় সকালবেলা কুয়াশা যদি দেয়, আমরা যেমন দূর দূর দেখতে পাই না, অ্যাকচুয়ালি সেরকমই একটা ঘন কুয়াশাচ্ছন্ন অন্ধকারময় একটা পরিবেশ। পুরো ব্যাপারটা বুঝবি, সিম্বলিক সিগনিফিকেন্সটা। যেমন নাটকের গল্পটা, দ্য স্টোরি অফ দ্য প্লে, দ্যাট ইজ অলসো মিস্টি। থিঙ্ক অফ অ্যাবাউট ইট। ওসওয়াল্ড অ্যালভিং ইজ নট শিওর যে তার এই সিফিলিস রোগের কারণটা কী। Oswald Alving is not aware about the real identity of Regina Engstrand, as well as Regina Engstrand is also not aware of the fact that Jacob Engstrand, Oswald Alving is her step brother. এগুলো কেউই জানে না। পুরো ব্যাপারটা কিন্তু একটা কুয়াশাচ্ছন্ন রহস্য একটা যেন জড়িয়ে আছে, একটা মিস্ট্রি, সেটাই দেখানো হয়েছে এই রেইনি অ্যাটমসফিয়ার, অবস্কিওর অ্যাটমসফিয়ার বা এই মিস্ট্রি অ্যাটমসফিয়ার মাধ্যমে। উইথ ডিনার ওয়াজ ওভার, Oswald out for a walk and Regina busy with laundry. Regina was obviously the maid servant, সেই কারণে সে বাড়ির যে গৃহস্থালীর কাজ সে নিয়ে ব্যস্ত ছিল, লন্ড্রির কাজ নিয়ে ব্যস্ত ছিল। তাহলে এই 3 লাইন একদম পুরো খুঁটি খুঁটি দেখতে হবে। এই 3 লাইনে যদি আমরা ইম্পর্টেন্ট বলি, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেয়েছি আমরা এমসিকিউ, যেটা হচ্ছে সেকেন্ড অ্যাক্টের জায়গাটা কোথায়, বা সেকেন্ড অ্যাক্টটা কোথায় মঞ্চস্থ হচ্ছে, দ্য সেটিং অফ দ্য সেকেন্ড অ্যাক্ট। দেখো নেক্সট দেখবে, মিসেস অ্যালভিং অ্যান্ড ম্যান্ডার্স কন্টিনিউ দেয়ার কনভারসেশন। অর্থাৎ তাদের যে কনভারসেশন হচ্ছিল, কী নিয়ে কনভারসেশন হচ্ছিল নিশ্চয়ই মাথায় আছে। অবভিয়াসলি ক্যাপ্টেন অ্যালভিং অরফেজ নিয়ে প্রথমে কনভারসেশন হলো, প্রোগ্রেসিভ রিডিং তার সমর্থন বা তার বিপক্ষে সেটা নিয়ে কনভারসেশন হলো, তারপরে ইন্স্যুরেন্স নিয়ে কনভারসেশন হলো, তারপরে তাকে আইডিয়াল ওয়াইফ নাও, আইডিয়াল মাদার নাও, এই নিয়ে কনভারসেশন, সিক্রেটগুলো রিভিল করা হলো। তো সেই কনভারসেশনই চলছিল তাদের দুজনের মধ্যে। দেখো, মিসেস অ্যালভিং টেলস ম্যান্ডার, খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটা, এখান থেকে এই প্যারাগ্রাফটা 7-8টা লাইনই, অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমরা পাবো এখানে।
Mrs. Alving tells Manders how she managed to hush up the scandal. Hush up মানে কি? সাইলেন্ট। স্ক্যান্ডেল জানি কলঙ্ক, এই কলঙ্কটা যাতে জানাজানি না হয়, এই স্ক্যান্ডেলটা যাতে করে রিভিলড না হয়ে যায়, সেই ব্যাপারটাকে পুরো সামলানোর জন্য, সেই ব্যাপারটাকে পুরো ধামাচাপা দেওয়ার জন্য তিনি কিন্তু ইমিডিয়েটলি সচেষ্ট হয়েছিলেন। কোন ব্যাপারটা বুঝতে পারছিস? দ্য স্ক্যান্ডালাস রিলেশনশিপ বিটুইন ক্যাপ্টেন অ্যালভিং অ্যান্ড জোয়ানা ইংস্ট্যান্ড। যখন মিসেস অ্যালভিং তাদের এই স্ক্যান্ডালাস রিলেশনশিপ নিয়ে জানতে পারলেন বা রিলেশনশিপ ব্যাপারে জানতে পারলেন, এবং যখন আবার এটা জানতে পারলেন যে বিকজ অফ দিস স্ক্যান্ডালাস রিলেশনশিপ জোয়ানা ইংস্ট্যান্ড ওয়াজ প্রেগনেন্ট, শি ওয়াজ ভেরি অ্যাফ্রেড, শি ওয়াজ ভেরি টেন্সড অ্যান্ড ওয়ারিড। ন্যাচারালি এক তার হাজব্যান্ডকে নিয়ে স্ক্যান্ডেল, তার সঙ্গে অ্যালভিং পরিবারের যে নাম, যে রেপুটেশন, যে অনার, সেটা অ্যাট রিস্ক ছিল। অ্যাজ এ রেজাল্ট অফ ইট তিনি কী ব্যবস্থা করেছিলেন বা কীভাবে এইটাকে ম্যানেজ করেছিলেন দেখবি, খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এটা। মিসেস অ্যালভিং tells Manders how she managed to hush up the scandal of her husband's conduct মানে behavior, by providing Joanna with a handsome dowry, and আমি করে রাখবি এটা পরে আমরা অ্যামাউন্টটা পাবো বা পাশে লিখে রাখতে পারিস, 70 pounds। ডাউরি মানে বুঝি আমরা নিশ্চয়ই পণ। অর্থাৎ তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করেন যে জোয়ানা ইংস্ট্যান্ডকে বিয়ে করবে সে ডাউরি হিসাবে 70 পাউন্ড পাবে। অ্যান্ড মাইন্ড ইট ইজ নট এ মিয়ার অ্যামাউন্ট। আজকের দিনেও যদি আমরা 70 পাউন্ড হিসেব করি, এটা নাটকটা কত আগের ভেবে দেখবি একবার, 1 পাউন্ড মানে মোর দেন 100। তাহলে সেই যুগে 70 পাউন্ড, অবভিয়াসলি ইট ওয়াজ এ হিউজ অ্যামাউন্ট, ইট ওয়াজ এ হিউজ অ্যামাউন্ট। তাহলে তুই ভেবে দেখবি পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য, অ্যালভিং পরিবারের যে সম্মান সেটাকে রক্ষা করার জন্য, তার হাজব্যান্ডের এই কুকীর্তি স্ক্যান্ডেলটা যাতে বাইরে সবাই জানতে না পারে, সেই জন্য অতি শীঘ্র দ্রুততার সঙ্গে তড়িঘড়ি তিনি জোয়ানা ইংস্ট্যান্ডকে ডাউরি দিয়ে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। অ্যান্ড হ্যাভিং হার রেসপেক্টিভলি ম্যারেড অফ টু জেকব ইংস্ট্যান্ড। এখানে দুটো তথ্য। প্রথম কথা, জোয়ানা ইংস্ট্যান্ড আর জেকব ইংস্ট্যান্ডের যে বিয়ে, সে বিয়েটা কে আয়োজন করেছিলেন বা বিয়েটা কে ঘটিয়েছিলেন, বিয়েটা দিয়েছিলেন কে নয়। সেখানে বিয়েটা দিয়েছিলেন অবভিয়াসলি যে পুরোহিত বা রিলিজিয়াস পার্সন, সেটা কিন্তু প্যাস্টর ম্যান্ডাস। কিন্তু বিয়ের আয়োজনটা কে করেছিলেন? মিসেস অ্যালভিং। দাউরি হিসেবে কত প্রদান করেছিলেন? 70 পাউন্ডস। পাবি একটু পরে তথ্যটা। দেখো, ম্যান্ডার্স ইজ শক টু লার্ন দ্যাট দ্য কার্পেন্টার মানে কে? জেকব ইংস্ট্যান্ড, লাইড টু হিম বাই কনফেসিং অফ হিজ লাইট বিহেভিয়ার উইথ জোয়ানা। এই জায়গাটা একটু গভীরভাবে বুঝবি, নাহলে কনফিউজড হয়ে যাবি। যখন জেকব ইংস্ট্যান্ড বিয়ে করতে রাজি হয়েছিল জোয়ানা ইংস্ট্যান্ডকে, সে তখন প্রিস্ট হিসাবে সিলেক্ট করেছিল প্যাস্টর ম্যান্ডাসকে। এবং যেহেতু সেই সময় জোয়ানা ইংস্ট্যান্ড শি ওয়াজ প্রেগনেন্ট, ন্যাচারালি ইন অর্ডার টু হাইড এভরিথিং, জেকব ইংস্ট্যান্ড কী বলেছিল প্যাস্টর ম্যান্ডাসকে, যে প্রেগনেন্সি অফ জোয়ানা ইংস্ট্যান্ড, আই এম রেসপন্সিবল ফর দ্যাট প্রেগনেন্সি। সে নিজেকে দায়ী করেছিল জাস্ট বিকজ অফ দ্য গ্রিড অফ 70 পাউন্ডস। আজকে অবাক লাগছে প্যাস্টর ম্যান্ডাসে কোথায় না, প্যাস্টর ম্যান্ডাস একজন রিলিজিয়াস পার্সন, একজন রিলিজিয়াস মাইন্ডেড পার্সন, একজন যিনি মরাল, ইমমরাল, লিগাল, ইললিগাল, আইডিওলজি এইগুলো নিয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তন করেন, সেরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে প্যাস্টর ম্যান্ডাস। এবার তিনি যখন জানতে পারলেন যে জেকব ইংস্ট্যান্ড জানা সত্ত্বেও যে একজন ইমমরাল লেডি জোয়ানা ইংস্ট্যান্ড, একজন ক্যারেক্টার লেডি, তা সত্ত্বেও শুধুমাত্র 70 পাউন্ডের লোভে পুরো মিথ্যে বলে প্যাস্টর ম্যান্ডাসকে অন্ধকারে রেখে তাকে দিয়ে এই রকম একটা অন্যায় বিয়ে কিন্তু করিয়েছেন। এই কারণে প্যাস্টর ম্যান্ডাস অত্যন্ত শকড। কথা বুঝতে পারছিস? তাহলে দুটো তথ্য বুঝবি আগে। এদের বিয়ের আয়োজনটা কে করেছিল? জেকব ইংস্ট্যান্ড আর জোয়ানা ইংস্ট্যান্ড, অবভিয়াসলি মিসেস অ্যালভিং। সেই বিয়েটাকে অফিসিয়ালি দিয়েছিল কে? প্যাস্টর ম্যান্ডাস। এবং প্যাস্টর ম্যান্ডাসকে যাতে কোনো রকম কোনো প্রশ্ন না ওঠে, ভুল তথ্য দিয়েছিল, মিথ্যে কথা বলেছিল জেকব ইংস্ট্যান্ড যে জোয়ানা ইংস্ট্যান্ডের প্রেগনেন্সি পেছনে সেই দায়ী। এবং কেন বলেছিল নিশ্চয়ই মনে আছে? বিকজ অফ দ্য গ্রিড অফ 70 পাউন্ডস। তো সেটাই যখন জানতে পারছে আজকে সিক্রেটটা প্যাস্টর ম্যান্ডাস মিসেস অ্যালভিংয়ের কাছ থেকে, হি ওয়াজ শকড দ্যাট হাউ ক্যান এ ম্যান জাস্ট বিকজ অফ গেটিং 70 পাউন্ডস, 70 পাউন্ড পাওয়ার জন্য এইরকম একজন ইমমরাল ক্যারেক্টারলেস লেডিকে, জোয়ানা ইংস্ট্যান্ডের মতন মেয়েকে বিয়ে করতে পারে কি করে? দেখবি এবারে। দেখ,
Pastor Manders is shocked to learn that the carpenter lied to him by confessing that তখন সে কার্পেন্টার কনফেস করেছিল, মানে এটা গল্প বানিয়েছিল, অফ হিজ লাইট বিহেভিয়ার বুঝতে পারছি, দ্য সেক্সুয়াল অ্যাক্ট উইথ জোয়ানা। সে বলেছিল এটা আমারই দোষ, আমারই ভুলের কারণে এই প্রেগনেন্সি। অ্যান্ড সো ডিসিভড দ্য প্যাস্টার টু পারফর্ম দ্য ম্যারেজ। বুঝতে পারলি এবারে? কারণ যদি প্যাস্টার ম্যান্ডাসকে বলতো যে অবভিয়াসলি দ্য চাইল্ড উইচ ইজ ইন দ্য উম্ব অফ জোয়ানা ইনস্ট্যান্ট সেটা আমার নয় অন্য কারোর, তাহলে এইরকম ইমমরাল বিয়ে দিতে প্যাস্টার ম্যান্ডাস রাজি হতো না। আর তাহলে জেকব এংস্ট্যান্টকে যদি 70 পাউন্ড পেতেও না। সেই কারণে তাকে ডিসিভ করার জন্য, প্যাস্টার ম্যান্ডাসকে ঠকানোর জন্য নিজের দোষটা নিয়ে নিয়েছিল। সেটা জানতে পেরে অবাক হয়ে যাচ্ছে। দেখো, হাউ কুড এ ম্যান, দেখেছিস এটাই হচ্ছে প্যাস্টার ম্যান্ডাসের আশ্চর্য হয়ে যাওয়ার কারণ। হাউ কুড এ ম্যান, একজন লোক পারে কি করে, ফর এ পল্ট্রি মানে সামান্য। এবার দেখ, একটু আগে বললাম 70 পাউন্ডটা বিরাট অ্যামাউন্ট, আর এখন বলছে সামান্য। যদি রিলিজিয়াস অ্যাঙ্গেলে ভাবি, যত বড় টাকাই হোক না কেন, তার জন্য ইমমরাল কোনো কাজ করা, সেটা একজন আধ্যাত্মিক যে ব্যক্তি বা আধ্যাত্মিক সত্তা যার মধ্যে আছে, তার কাছে কিন্তু সব অ্যামাউন্টই সামান্যই হবে। তো প্যাস্টার ম্যান্ডাস অবাক হয়ে গিয়ে বলছে যে কী করে ফর এ পল্ট্রি 70 পাউন্ডসের জন্য অ্যালাউ হিমসেলফ টু বি বাউন্ড ইন হোলি ম্যাট্রিমনি টু এ ফলেন ওমেন মানে বুঝতে নিশ্চয়ই ইমমরাল ক্যারেক্টারলেস ওমেন। কার কথা বলা হচ্ছে এখানে? জোয়ানা ইনস্ট্যান্ট। প্যাস্টার ম্যান্ডাসের আশ্চর্যের কথাই বুঝতে পারছিস যে কী করে একজন লোক জাস্ট 70 পাউন্ডের জন্য একটা হোলি ম্যারেজের মতন একটা পবিত্র বন্ধন, সেটা কী করে একজন এরকম ফলেন লেডি জোয়ানা ইনস্ট্যান্টের সঙ্গে সে কাটাতে পারে, জাস্ট ফর দ্য গ্রিড অফ 70 পাউন্ডসটার জন্য এরকম কেউ করতে পারে, এটা কিন্তু প্যাস্টার ম্যান্ডাসের কাছে একেবারে অবিশ্বাস্য, একেবারে তার কাছে এটা যেন আনবিলিভেবল। অ্যান্ড তার নিজের প্রতি একটা অপরাধবোধ কাজ করছে যে এই ইমমরাল বিয়েটা তার হাত ধরে ঘটেছে, বা এই ইমমরাল বিয়ে ঘটানোর পেছনে সেও কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই হি ওয়াজ শকড, ওয়াই হি ওয়াজ অ্যাবসলিউটলি বিউইল্ডার্ড অ্যান্ড হি ওয়াজ রাদার অ্যাস্টনিশড। তাহলে এই প্যারাগ্রাফ থেকে যদি এবার আমরা শর্ট কোয়েশ্চেন আকারে ভাবি, এমসিকিউ আকারে ভাবি, কী কী আমরা পয়েন্ট পেলাম, লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সবচেয়ে প্রথম পয়েন্ট যদি বলি আমরা, দ্য প্লেস ওয়ার দ্য সেকেন্ড অ্যাক্ট ইজ টেকিং প্লেস, বা সেকেন্ড অ্যাক্ট কোথায় মঞ্চস্থ হচ্ছে, অবভিয়াসলি দ্য হাউস হোল্ড অফ দ্য অ্যালভিং ফ্যামিলি। ক্লিয়ার এটা? সেকেন্ড যদি বলি আমরা, সেটা হচ্ছে তোমার জোয়ানা আর জেকব ইনস্ট্যান্টের বিয়ে নিয়ে কী রহস্য উদ্ঘাটন করলো মিসেস অ্যালভিং প্যাস্টার ম্যান্ডাসের সামনে, বা তাদের বিয়ে নিয়ে দুটো কোশ্চেন হতে পারে, কে তাদের বিয়ে অর্গানাইজ করেছিল আর কে তাদের বিয়েটা সংগঠিত করেছিল। অর্গানাইজ বা আয়োজন করেছিল মিসেস অ্যালভিং, আর সেটাকে অফিসিয়াল করা বা সেটাকে ঘটানো সেটা হচ্ছে প্যাস্টার ম্যান্ডাস। কত পাউন্ডের ব্যবস্থা করেছিলেন, কত ডাউরির ব্যবস্থা করেছিলেন মিসেস অ্যালভিং? অবভিয়াসলি 70 পাউন্ড। কিসের জন্য? তার হাজব্যান্ডের স্ক্যান্ডেলটাকে ধামাচাপা দেওয়ার জন্য, অ্যালভিং পরিবারের যে রেপুটেশন, যে অনার, সেটাকে টিকিয়ে রাখার জন্য, সেটাকে বজায় রাখার জন্য। ক্লিয়ার হয়েছে? কী মিথ্যে বলেছিল জেকব ইনস্ট্যান্ট, যে এই যে সন্তান যে উম্বে আছে জোয়ানা ইনস্ট্যান্টের, সেটার জন্য সে দায়ী। অ্যাকচুয়ালি সেই সন্তান কার সেটা সে জানতো, জেকব ইনস্ট্যান্ট জানতো, জানা সত্ত্বেও সে বিয়েটা করেছে জাস্ট বিকজ অফ 70 পাউন্ডস। And that is the reason why Pastor Mendes was shocked that how can a man agree to marry a characterless woman only for paltry 70 pounds. আশা করবো তাহলে এই প্যারাগ্রাফটার মধ্যে এই প্যারাগ্রাফের মধ্যে যা যা শর্ট কোয়েশ্চেন আছে ক্লিয়ার হয়েছে। নাও লেট আস কাম টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। পরের প্যারাগ্রাফে আসি। মিসেস অ্যালভিং পয়েন্টস আউট দ্যাট শি টু ওয়াজ ম্যারিড টু এ ফলেন ম্যান। দেখ, আমরা চিরকালই জানি যে হিউম্যান সোসাইটি ইজ অবভিয়াসলি পেট্রিয়ার্কাল সোসাইটি, যেটা আমরা বলি মেল ডমিনেটেড সোসাইটি, অ্যান্ড দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ইভেন টুডে যতই টেকনিক্যালি আমরা ডেভেলপ বলি না কেন, যতই আমরা ইকুয়ালিটির জয়গান গাই না কেন, বাট ইট ইজ অ্যাবসলিউটলি এ ট্রু ফ্যাক্ট দ্যাট ইভেন টুডে the world, the society where we reside, that is practically a male dominated society or a patriarchal society. If a woman proves to be a characterless woman, then how can a man marry that woman? Pastor Mendes was shocked. But now what Mrs. Alving is trying to suggest is that if Jacob Engstrand married a characterless lady, if Jacob Engstrand married an immoral lady, a fallen lady, then I was also married to a fallen man. যদি জোয়ানা ইনস্ট্যান্ট ফলেন হয়ে থাকেন তার এই ইমমরাল রিলেশনশিপের জন্য, স্ক্যান্ডালাস রিলেশনশিপের জন্য, তাহলে অবভিয়াসলি সেদিক থেকে দেখতে গেলে ক্যাপ্টেন অ্যালভিং ওয়াজ অলসো এ ফলেন ম্যান, বিকজ হি ওয়াজ অলসো এনগেজড ইন এ রিলেশনশিপ
which was not legal, which was not moral. বুঝছো এই কথাটা আমার? মিসেস অ্যালভিং পয়েন্টস আউট দ্যাট শি টু টি ডবল আছে দেখবি ওয়াজ ম্যারিড টু এ ফলেন ম্যান, মানে ইফ জেকব এংস্ট্যান্ড ওয়াজ ম্যারিড টু এ ফলেন লেডি, then Mrs. Alving was also married to a fallen man. Same. But the pastor says the cases are different as night and day. কিন্তু পাস্টার ম্যান্ডাস বলছে কেসগুলো আলাদা। পাস্টার ম্যান্ডাসের দিক থেকে কেসগুলো আলাদা কেন? কারণ একটা হচ্ছে তুমি তো জেনে বিয়েটা করনি, আফটার ম্যারেজ ইউ কেম টু নো অ্যাবাউট দ্য ইমমরাল বিহেভিয়ার, দ্য ইমমরাল নেচার অফ ক্যাপ্টেন অ্যালভিং, সেখানে আর কিছু করার নেই, বিকজ হোলি যে বন্ড অফ ম্যারেজ সেটা হয়ে গেছে। কিন্তু জেকব এংস্ট্যান্ড তো জেনে বিয়ে করেছে, অ্যান্ড দ্যাট অলসো ফর অনলি 50-70 পাউন্ডস। তো তোমাদের দুজনের কেসটা কিন্তু একই নয়, কেসটা আলাদা। দেখো, হিজ হোস্টেস, হোস্টেস মানে কে এখানে বুঝতে পারছি নিশ্চয়ই, দের ইজ অবভিয়াসলি মিসেস অ্যালভিং, অ্যাগ্রিজ, সেও কিন্তু মানলো যে হ্যাঁ কেসগুলো আলাদা, কিন্তু আইরনিক্যালি বলবে, কি সুন্দর কথাটা বলবে দেখবি, আন্ডারলাইন করবি, দেয়ার ওয়াজ এ গ্রেট ডিফারেন্স ইন দ্য প্রাইস পেড। ইয়েস, যে মূল্যটা চোকাতে হয়েছে সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য ছিল। জোয়ানা ইংস্ট্যান্ডের এই যে স্ক্যান্ডালাস ইমমরাল যে সেক্সুয়াল রিলেশনশিপ অ্যালং উইথ ক্যাপ্টেন অ্যালভিং, তার জন্য মিসেস অ্যালভিংকে মাত্র 70 পাউন্ড মূল্য চোকাতে হয়েছে। সেই 70 পাউন্ড মূল্য চুকিয়েই কিন্তু সেই ব্যাপারটাকে সমাধান করে গেছে। কিন্তু তার নিজের হাজব্যান্ডের যে ইমমরাল বিহেভিয়ার, সেটার জন্য তাকে কিন্তু গোটা জীবনটাই মূল্য চোকাতে হয়েছে। অ্যাজ লং অ্যাজ ক্যাপ্টেন অ্যালভিং ওয়াজ অ্যালাইভ, ততদিন তো মূল্য চোকাতেই হয়েছে। ইভেন নাও আফটার হিজ ডেথ অলসো তার কিন্তু সেই মূল্য চোকানো চলছেই। ভেবে দেখবি একবার কতটা গভীরভাবে বলেছেন, কতটা আইরনিক্যালি বলেছেন। আর ভাব যে পাস্টার ম্যান্ডাস বললো দুটো কেস আলাদা, তোমার কেসটা আলাদা আর জেকব আর জোয়ানার কেসটা আলাদা। পাস্টার ম্যান্ডাসে আলাদা বলার পেছনে যুক্তিটা অন্যরকম। তার যুক্তিটা হচ্ছে তোমার যখন বিয়ে হয়েছিল তখন তুমি জানতে না এই ব্যাপারটা সম্বন্ধে, তো অবভিয়াসলি যখন তুমি জানতে পারলে তখন তোমাদের মধ্যেই বিয়ের বন্ধন হয়ে গেছে, সো ইট ওয়াজ নট পসিবল ফর ইউ টু কাম আউট অফ দিস রিলেশনশিপ। কিন্তু জেকব ইংস্ট্যান্ড তো জেনেই বিয়ে করেছে জোয়ানা ইংস্ট্যান্ডকে পয়সার লোভে, তাই পাস্টার ম্যান্ডাসের মতো দুটো কেস আলাদা। কিন্তু যে দিক থেকে আলাদা মিসেস অ্যালভিং বলছেন সেটা কিন্তু একটুখানি ডিপার। উনি বলছেন জেকব ইংস্ট্যান্ড আর জোয়ানা ইংস্ট্যান্ডের ক্ষেত্রে যে মূল্যটা চোকাতে হয়েছে সেটা হচ্ছে 70 পাউন্ড, কিন্তু আমার ক্ষেত্রে যে মূল্যটা চোকাতে হয়েছে সেটা আমাকে সারা জীবন দিয়ে মূল্য চোকাতে হচ্ছে। জাস্ট থিঙ্ক, ইজ ইট ইজি ফর এ মাদার টু সেপারেট হারসেলফ ফ্রম হার সান? সম্ভব নয় নিশ্চয়ই, তা সত্ত্বেও তাকে নিজের সন্তান থেকে দূরে থাকতে হয়েছে। ইজ ইট ইজি ফর এ মাদার টু রাদার অবজার্ভ হার সান ডাই ইন ফ্রন্ট অফ হার মিনিট বাই মিনিট? তিলে তিলে তার সন্তান মৃত্যুর দিকে ঢলে পড়ছে, এটা কোনো মায়ের পক্ষে সহ্য করা সম্ভব কি? এবার ভেবে দেখ এই প্রত্যেকটা মূল্য চোকাতে হচ্ছে কিনা বল আমাকে মিসেস অ্যালভিংকে, জাস্ট বিকজ হি ওয়াজ ম্যারিড টু এ ফলেন ম্যান। এর বুঝতে পারছিস পার্থক্যটা কোথায় জেকব ইংস্ট্যান্ড জোয়ানা ইংস্ট্যান্ডের বিয়ের মধ্যে আর মিসেস অ্যালভিং আর মিস্টার অ্যালভিংয়ের বিয়ের মধ্যে? একটা বিয়েতে 70 পাউন্ড মূল্য চোকাতে হয়েছে, আরেকটা মূল্য চোকাতে হচ্ছে সারা জীবন ধরে। এখানে হোস্টের টাইটেলটাও কিন্তু সিম্বলিক সিগনিফিকেন্স পাচ্ছি আমরা। দেখবি হিজ হোস্ট অ্যাগ্রিজ, পাস্টার ম্যান্ডাসের কথা মেনে নিচ্ছে, ইয়েস ইউ আর কারেক্ট, দুটো বিয়ের মধ্যে পার্থক্য আছে, অ্যান্ড দ্যাট দেয়ার ওয়াজ এ গ্রেট ডিফারেন্স ইন দ্য প্রাইস পেড। যে মূল্য চোকাতে হয়েছে ইন দ্য টু কেসেস, সেই মূল্যের দিক থেকে কিন্তু পার্থক্য আছে। বিটুইন এ পল্ট্রি 70 পাউন্ড, একটা ক্ষেত্রে মাত্র 70 পাউন্ড খরচা হয়েছে, আর আরেকটা ক্ষেত্রে এ হোল ফরচুন, সারা জীবনটা, মানে সারা ফরচুন ইন দ্য সেন্স এখানে অ্যাকচুয়ালি কি দুর্ভাগ্যের কথা বলা হচ্ছে। সারা জীবনটা দুর্ভাগ্যপূর্ণ হয়ে গেছে, সারা জীবনটা দুর্ভাগ্যে যেন ছেয়ে গেছে শুধুমাত্র এই ইমমরাল হাজব্যান্ডের কারণে। এইখানেই পার্থক্যটা মিসেস অ্যালভিংয়ের মতে। দেখবি বিসাইডস হার ফ্যামিলি অ্যারেঞ্জ দ্য ম্যারেজ ফর শি ওয়াজ ইন লাভ উইথ সামওয়ান, এটা আমরা আগেও বলেছি, এই যে শি ওয়াজ ইন লাভ উইথ সামওয়ান, তো তোর মাথায় রাখবি এই ব্যক্তির নাম কি যার সঙ্গে মিসেস অ্যালভিং ওয়াজ এনগেজড ইন এ লাভ রিলেশনশিপ? অবভিয়াসলি পাস্টার ম্যান্ডাস। মাথায় রাখতে হবে সেটা। পাস্টার ম্যান্ডাস কী নিয়ে গর্ব করে মনে আছে? অ্যাক্ট 1 আমরা পেয়েছি যে পাস্টার ম্যান্ডাস ওয়াজ অলসো ইন লাভ উইথ অলসো লাভড মিসেস অ্যালভিং, বাট যখন মিসেস অ্যালভিং তার কাছে ফিরে চলে গিয়েছিল বিয়ের 1 বছর পরে, হি কন্ট্রোলড হিজ ইমোশনস, হি রাদার শোকেসড রেস্ট্রেইন মানে নিজের আত্মনিয়ন্ত্রণ সে কিন্তু দেখিয়েছিল, এবং সে কিন্তু অনুচিত বলে মিসেস অ্যালভিংকে মেনে নেয়নি, তাকে তার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিয়েছিল। তো সুতরাং অবভিয়াসলি মিসেস অ্যালভিংয়ের যে রিলেশনশিপ কার সঙ্গে ছিল আমরা জানি, তথ্যটা মাথায় রাখতে হবে পাস্টার ম্যান্ডাস। দেখো, বিসাইডস হার ফ্যামিলি অ্যারেঞ্জ দ্য ম্যারেজ ফর শি ওয়াজ ইন লাভ উইথ সামওয়ান এলস অ্যাট দ্যাট টাইম অ্যান্ড শি লুকস মিনিংফুলি অ্যাট ম্যান্ডাস। দেখে যে কথাটা বলার পরে ম্যান্ডাস দিয়ে তাকাচ্ছে, মানে কি পরিষ্কার ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ম্যানের কথা বলা হচ্ছে যার সঙ্গে আমি লাভ রিলেশনশিপে জড়িয়েছিলাম সেটা অবভিয়াসলি ম্যান্ডাস।
He, however, weakly concludes that at least the match was made in complete understanding করবি conformity with law and order. মানে প্যাস্টার মেন্ডাস আসলে কি জিনিস তো, কিছু কিছু মানুষ হয় দেখবি যারা জীবনে ল, লিগাল, উচিত অনুচিত, মানে এই টেকনিক্যাল ব্যাপারটাতে খুব বেশি মন দেয়। তারা লাইফ এফেক্টেড হলো কতটা, লাইফ জটিল হলো কতটা, কতটা সেটা জীবনে প্রভাব ফেললো, কতটা প্রভাব বিস্তার করলো, এই নিয়ে তারা খুব একটা ওয়ারিড নয়। তারা টেকনিক্যালি মরাল ইমরাল, উচিত অনুচিত, লিগাল ইললিগাল, এই নিয়ে তারা বেশি ভাবনা চিন্তা করে। প্যাস্টার ম্যান্ডাস ওয়াজ দিস কাইন্ড অফ এ পার্সন। সে কিন্তু এইরকম ধরনের একজন ব্যক্তি ছিল, এবং সেই কারণেই দেখ সে বলছে যে অন্তত তোমার বিয়ের সঙ্গে আর জোয়ানা জেকব ইনস্ট্যান্টের বিয়ের মধ্যে একটা পার্থক্য আছে। তোমাদের বিয়েটা অ্যাটলিস্ট কমপ্লিট কনফর্মিটি উইথ ল অ্যান্ড অর্ডার, মানে সম্পূর্ণ আইন অনুযায়ী হয়েছে, লিগেলি হয়েছে, মরাল পথে হয়েছে। কাউকে মিথ্যে জানিয়ে, ইমরালি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে থেকে, অলরেডি প্রেগনেন্ট অবস্থায়, এইভাবে তো হয়নি। I often think that law and order, and I করবো এই লাইনটাও, আর অ্যাট দ্য বটম অফ মিজারি ইন দ্য ওয়ার্ল্ড। দুর্দান্ত লাইন, তো এক্সপ্লেনেশন নেই, সিলেবাসে ছিল না, নাহলে এই লাইনটা এক্সপ্লেনেশন নতুন ইম্পর্টেন্ট হয়। লাইনটা ভেবে দেখ একবার। মিসেস অ্যালভিং বলছেন যে আমার মনে হয় যে মানুষ জীবনে যে ভোগে না এত, তার পেছনে তার মূল জায়গাটা হচ্ছে কিন্তু ল অ্যান্ড অর্ডার। এটা কথাটা কতটা যথাযথ আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজিটলি ধর এই অ্যালভিং পরিবারটাই ভেবে দেখ, অ্যালভিং দম্পতিকে যদি ভাবি আমরা, মিস্টার অ্যালভিং ওয়াজ অ্যাবসলিউটলি অ্যান ইমরাল পারসন, এ ড্রাঙ্কার্ড, তার সঙ্গে ক্যারেক্টারলেস, তার সঙ্গে অ্যাবসলিউটলি একজন লাইসেন্সিয়াস, লাস্টফুল, লেচারাস লাইফ লিড করেছেন, এরকম একজন ব্যক্তিত্ব। তা সত্ত্বেও ভেবে দেখ আইন কি বলে, মরালিটি কি বলে, যে যেহেতু বিয়েটা সমস্ত আইন মেনে হয়েছে, মিসেস অ্যালভিংয়ের কিছুতেই কিন্তু তার হাজব্যান্ডকে ছেড়ে যাওয়া চলবে না, বা তার হাজব্যান্ডকে ছেড়ে যাওয়াটা তার পক্ষে এটা নৈতিক কাজ হবে না। মানে শি উইল হ্যাভ টু সাফার থ্রু আউট আর লাইফ, বাট স্টিল শি উইল নট বি এবল টু গো অ্যাওয়ে ফ্রম আর হাজব্যান্ড, কারণ সেটা ইমরাল, সেটা ইললিগাল। তাহলে গোটা জীবন ধরে যে সাফার করতে হলো মিসেস অ্যালভিংকে, কার জন্য সাফার করতে হয়েছে? টেকনিক্যালি দেখতে গেলে অবভিয়াসলি তার হাজব্যান্ডের জন্য, কিন্তু গভীরভাবে এই ল, অর্ডার, মরালিটি, উচিত অনুচিত, নৈতিক অনৈতিক, মানে বেআইনি আইনি, এগুলো যেন সাফার করতে হয়েছে কিনা ভেবে দেখবি। আমাদেরকে ভেবে দেখি না লাইফে সমাজ কি বলবে, লোকে কি বলবে, এটা উচিত হবে না, এটা ঠিক দেখাবে না, এইসব ভাবনা চিন্তা করে কিন্তু আমরা অনেক সময় সাফার করে যাই, কিন্তু সেই কাজগুলো আমরা করতে পারি না, সেই মনের ইচ্ছেগুলো, সেই স্বপ্নগুলো আমরা পূর্ণ করতে পারি না। কিন্তু এই কিসের জন্য? এই লিগাল ইললিগাল, মরালিটি ইমরালিটি, এইগুলোর কথা ভেবে। কি লাইনটা ভেবে দেখবি যে আই অফেন থিঙ্ক দ্যাট ল অ্যান্ড অর্ডার আর অ্যাট দ্য বটম অফ মিজারি ইন দ্য ওয়ার্ল্ড। মানে যত মিজারি আছে, যত দৈন্য দশা, যত দুর্দশা এই ওয়ার্ল্ডে, সব কিছুর পেছনে কিন্তু এই ল অ্যান্ড অর্ডার, সবগুলোর পেছনে। কেন এই কথাটা বলছেন? কেন একটু আগে বললো না প্যাস্টার ম্যান্ডাস যে তোমাদের বিয়েটা অ্যাটলিস্ট আইন মেনে হয়েছে, সেই কারণে অভিমান সহকারে বলছেন যে কি হলো আইন মেনে হয়ে। এই আইন যদি এইভাবে আমাকে সারা জীবন যন্ত্রণা দিতে পারে, তাহলে সমস্ত যন্ত্রণার পেছনে এই আইনই আসে। দেখবি লক্ষ্য দেখ একবার, আই অফেন থিঙ্ক দ্যাট ল অ্যান্ড অর্ডার আর অ্যাট দ্য বটম অফ মিজারি ইন দ্য ওয়ার্ল্ড, রিটর্টস মিসেস অ্যালভিং, হু রিগ্রেটস হার লাইফ লং কাওয়ার্ডাইজ। আন্ডারলাইন করবি আবার, রিগ্রেট করছেন তিনি তার কাওয়ার্ডাইজ, যে আমি ভীতু ছিলাম, সাহস দেখাতে পারিনি। যদি আমি সাহস দেখাতে পারতাম, যদি আমি সোচ্চার হতে পারতাম, ভোকাল হতে পারতাম এই অন্যায়ের বিরুদ্ধে, তাহলে হয়তো আমাকে সারা জীবন এইভাবে ভুগতে হতো না। এই কাওয়ার্ডাইজটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে দেখবি। এই সমাজ, লোক ভয়, আইন, উচিত অনুচিত, এই যে এইগুলো বইগুলো আমরা বলছি, এই কাওয়ার্ডাইজের কারণে মিস অ্যালভিং বলছেন সারা জীবন তিনি ভুগেছেন। এইগুলোর বিরোধিতা করার, এইগুলোর বিরুদ্ধে গর্জে ওঠার সাহস তার মধ্যে ছিল না। এইগুলোকে রুখে দাঁড়ানোর বা এইগুলোর বিরোধিতা করার তার মধ্যে কিন্তু সেই মুহূর্তে ক্ষমতা ছিল না। যদি ক্ষমতা থাকতো তাহলে কিন্তু তার লাইফটা সারা জীবন এইভাবে কিন্তু মিজারেবল হতো না। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই শি বিলিভস দ্যাট দ্য রিজন ওয়াই শি ইজ সাফারিং বিকজ অফ আর কাওয়ার্ডাইজ। তার সেই সাহস ছিল না এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার, তার সাহস ছিল না এই ইমরালিটির বিরুদ্ধে প্রতিবাদ করার, এই আইনের কথা ভেবে, মরালিটির কথা ভেবে, উচিত অনুচিতের কথা ভেবে, সমাজের কথা ভেবে তিনি চুপচাপ থেকেছেন, তিনি ভয় পেয়ে গেছেন, এবং সেই ভয়টাই কিন্তু তার সাফারিংয়ের জন্য, তার জীবনে যে সাফারিং সেই জন্য দায়ী। কথাটা খুব একটা ভুল বলছেন কি ভেবে দেখবি তো, অত্যন্ত মিনিংফুল জায়গা, কিন্তু এই জায়গাগুলো থেকে বুঝতে পারবি যে কেন ঘোষ টাইটেলটা হলো। কারণ ভেবে দেখ, একটা মানুষ ক্যাপ্টেন অ্যালভিং কত আগে মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার পরেও সারাক্ষণ ধরে নাটকে যদি কেউ জীবিত আছেন
কেউ যদি সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকের জীবনে, সেটা কিন্তু ক্যাপ্টেন অ্যালভিংই। তুই ভেবে দেখ একবার, ওয়ার নট সাচ এ কাওয়ার্ড ইন দ্য নেম অফ ল, ওয়ার শি নট সাচ এ কাওয়ার্ড ইন দ্য নেম অফ ল অ্যান্ড অর্ডার, যদি আমি এই আইন, সমাজ, উচিত অনুচিত এইগুলো নিয়ে যদি আমি এত ভীতু না হতাম না, তাহলে আই উড হ্যাভ টোল্ড অসওয়াল্ড অল আই হ্যাভ টোল্ড ইউ ফ্রম বিগিনিং টু দ্য এন্ড। তাহলে তোমাকে যেমন আজ সব সত্যি কথা বললাম, ওসওয়াল্ডকেও কিন্তু এইভাবে সব সত্যি বলতে পারতাম, কিন্তু আমি ভীতু, আমি ভয় পাই যে ওসওয়াল্ড সব জানলে কী হবে, হাউ হি উইল রিয়্যাক্ট, হোয়াট উইল হ্যাপেন নেক্সট, হোয়াট উইল হ্যাপেন টু দ্য রেপুটেশন অফ দ্য অ্যালভিং ফ্যামিলি, হোয়াট উইল হ্যাপেন টু দ্য অনার অফ ক্যাপ্টেন অ্যালভিং, যেটা সোসাইটিতে মেনটেন করার জন্য এত মরিয়ে আমি চেষ্টা করছি। এই ভয়গুলো পাই বলেই চুপচাপ থাকতে হয়েছে, এই ভয়গুলো পাই বলেই, এই ভয়টা আছে বলেই আমি কিন্তু ওসওয়াল্ড অ্যালভিংকে সেই কথাগুলো বলতে পারছি না যেগুলো তোমাকে আজকে বললাম, যে সিক্রেটগুলো আজকে বললাম। নাও জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট ইন এ ডিপার সেন্স, যে এমন একটা ম্যারেজ, এমন একটা আনফর্চুনেট ম্যারেজ, যে ম্যারেজের কারণে একটা নারীর গোটা জীবনটা ভেবে দেখ, 1 বছর 2 বছর নয়, টিল দ্য লাস্ট ব্রেথ অফ আর লাইফ, টিল দ্য লাস্ট মোমেন্ট অফ আর লাইফ শি ইজ সাফারিং। এবারে ওই লাইনটার ডিপার সিগনিফিকেন্সটা ভাব, যেখানে উনি বললেন, আই অফেন থিঙ্ক দ্যাট ল অ্যান্ড অর্ডার আর অ্যাট দ্য বটম অফ মিজারি ইন দ্য ওয়ার্ল্ড। কথাটা গুরুত্ব আছে না নেই বল আমাকে? কারণ আজকে যদি সাফার করছেন মিসেস অ্যালভিং, তিনি তো কোনো ইমোরাল কাজ করেননি, তিনি কোনো অনৈতিক কাজও করেননি, এবং তার বিয়েটাও অনৈতিকভাবে হয়নি, যথেষ্ট লিগালি, যথেষ্ট অর্ডার মেনে, অ্যাবসলিউটলি অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, অ্যাকর্ডিং টু মরালিটি, অ্যাকর্ডিং টু আইডিওলজি বিয়ে হয়েছে, অ্যান্ড স্টিল শি হ্যাড টু সাফার থ্রু আউট আর লাইফ। দিস ইজ দ্য ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট এই ল অ্যান্ড অর্ডারই কিন্তু সাফারিংয়ের পেছনে মূল। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে এই 1-2 থেকে আমরা অন্তত একটা তথ্য পেলাম যে কার জন্য এত সাফার করতে হচ্ছে মিস অ্যালভিংকে, তার মতে কে দুটো জিনিস, এক হচ্ছে তার কাওয়ার্ডাইজ, তার প্রতিবাদ করার ক্ষমতা না থাকা, তার সন্তানকে সব সত্যটা জানানোর ক্ষমতা তার কাছে নেই, এবং দ্বিতীয় হচ্ছে ল অ্যান্ড অর্ডার। তাহলে এই যে দুটো প্যারাগ্রাফ আমরা দেখলাম, কী কী কোয়েশ্চেন পেলাম মাথায় রাখবি, একদম সঙ্গে সঙ্গে যেন খাতায় আজকেই পয়েন্ট ওয়াইজ লিখে নিস, কারণ এবার থেকে রেগুলারলি ক্লাস হয় প্রত্যেক দিন উইদাউট এনি স্টপেজ। আমরা জুন মাস থেকে ক্লাস পসিবলি করতে পারবো, সেরকমই সম্ভাবনা মনে হচ্ছে। তার আগে যেন অ্যাটলিস্ট আমাদের ঘোষ তো হয়েই যাবে, তার সঙ্গে যে পুরনোগুলো করেছি তার এমসিকিউগুলো রেডি করে নেওয়া, এবং তার সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড প্রোজ রিডিংগুলো আছে আমাদের সেগুলো করে নেওয়া, যাতে করে ক্লাস শুরু হওয়ার পরে আমাদের শুধুমাত্র 2-3টে টপিক থাকে, দুটো টপিক বেসিক্যালি রাইনোসারাস আর গ্লাস ম্যানেজারি, যেন এই 2-3টে বাইরের টপিক আমাদের না থাকে। কী কী কোয়েশ্চেন দেখলাম ভেবে না একবার। সেকেন্ড অ্যাক্ট কোথায় মঞ্চস্থ হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, কোন সিক্রেটটা জেকব এংস্ট্যান্ড আর জোয়ানা এংস্ট্যান্ডের বিয়ে নিয়ে রিভিল করলো প্যাস্টার ম্যান্ডেসের সামনে। নাম্বার 3, সেই বিয়েটার আয়োজন কে করেছিল। নাম্বার 4, সেই বিয়েটা ঘটিয়েছিল কে। নাম্বার 5, সেই বিয়েটা ঘটানোর জন্য কত ডাউরি ব্যবস্থা করা হয়েছিল, কে করেছিল। নেক্সট হচ্ছে প্যাস্টার ম্যান্ডেসকে কি মিথ্যে বলেছিল। জেকব এংস্ট্যান্ড আর জোয়ানা এংস্ট্যান্ডের বিয়ে নিয়ে কোন মিথ্যাটা জেকব এংস্ট্যান্ড বলেছিল প্যাস্টার ম্যান্ডেসকে, আসল সত্যটা কি, এবং কেন জেকব এংস্ট্যান্ড বিয়ে করতে রাজি হয়েছিল সেটা। এবং প্যাস্টার ম্যান্ডেসের মতে জোয়ানা জেকব আর মিসেস অ্যালভিং, মিস্টার অ্যালভিং, এদের বিয়ের মধ্যে পার্থক্যটা কি না, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনে হয়েছে, একটা হচ্ছে লিগালি হয়েছে, আর একটা হচ্ছে ইললিগাল ইমমরাল বিয়ে। আর অ্যালভিংয়ের মতে, মিসেস অ্যালভিংয়ের মধ্যে পার্থক্য কোথায়, একটার জন্য 70 পাউন্ড মূল্য চোকাতে হয়েছে, আর এটার জন্য সারা জীবন ধরে কিন্তু দুর্বিষহ অভিজ্ঞতা সহ্য করে যেতে হচ্ছে। আর তারপর লাস্ট কোয়েশ্চেন দেখলাম যে তার এই সাফারিংয়ের জন্য তার মতে কে দায়ী, না একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, আর একটা হচ্ছে কিন্তু তার কাওয়ার্ডাইজ। ক্লিয়ার হচ্ছে? এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু আমরা দেখলাম এখান থেকে। এবারে আমরা কালকের যে ক্লাস করব, কালকের ক্লাসের মধ্যে আমরা এটা আরও এগিয়ে নেব, এবং পরশুর ক্লাসের মধ্যে আমরা অ্যাক্টটাও কমপ্লিট করবো। সো টুমরোজ ক্লাস অ্যান্ড দ্য ক্লাস ডে আফটার টুমরো যেটা আমরা করবো, সেখানে আমরা অ্যাক্ট 2টা কিন্তু কমপ্লিট করবো। তার আগে কিন্তু অবশ্যই বাড়িতে কোয়েশ্চেন আনসারগুলো রেডি করার চেষ্টা করুন নিজেরা। আমি তো অবশ্যই দেবো, কিন্তু নিজেরা করলে কী হবে, সেটার মধ্যে আরও বেশি ইন্টারেস্টটা আসবে, আরও ভালো করে কিন্তু সেটা প্র্যাকটিস করার সুযোগটা পাবি। এবং মাথায় রাখবি, এটাকে একদম ধ্রুব সত্য ভেবে এগো যে নাম্বার কিন্তু এমসিকিউ বেশি হবে, এটা আমার বোঝানোর কোনো দরকার নেই, নিজেরও রিয়েলাইজ করছিস। আর পরীক্ষা এখন অনেক দিন সময়, আমি যদি মে মাসে 15 দিনও ধরি, এন্টায়ার জুন মাস পাবি, এন্টায়ার জুলাই মাস পাবি। কারণ বলা হচ্ছে জুলাইয়ের লাস্টে, অগাস্টের আগে হবে না, মানে কিছু না হলেও এখন জুন জুলাই মোটামুটি 2.5 মাস মতন সময় তো ইজিলি আছে।
এনাফ টাইম, যেখানে কোনো লং মুখস্থ করতে হচ্ছে না, কিচ্ছু মুখস্থ করতে হবে না, এনাফ টাইম প্রত্যেকটা দিন ইউটিলাইজ কর। যেন আজকে যেন এই দুটো প্যারাগ্রাফ করলাম, অ্যাক্ট 1টা আবার রিভাইজ করলাম, যেন এখান থেকে কোনো রকম কোনো ডাউট যেন না থাকে, সেইভাবে কিন্তু প্রিপেয়ার করে নিতে হবে।